হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের অনেকেরই 10th এবং 12-এর বোর্ড এক্সাম শেষ হয়েছে বা হবে। তো তোমরা অনেকেই অনিশ্চিত অবস্থায় আছো এরপরে তোমরা কি করবে। কেউ হয়তো গ্র্যাজুয়েশনের দিকে যাবে, আর্টস, সায়েন্স বা কমার্স। কেউ হয়তো বিবিএ, বিসিএ বা কেউ মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাও। তো আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা তোমাদের সামনে সরকারি চাকরির কী কী স্কোপ আছে 10th এক্সাম কোয়ালিফাই করার পর বা 12th এক্সাম কোয়ালিফাই করার পর তার একটা ব্রিফ ডিসকাশন তোমাদের সামনে আমরা তুলে ধরতে চাই। সবার আগে প্রশ্ন হচ্ছে, সরকারি চাকরি কেন, প্রাইভেট সেক্টর কেন নয়? সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির মধ্যে যে মূল ডিফারেন্সটা থাকে সেটা হচ্ছে জব সিকিউরিটি। আমরা কোভিডের সময়ও দেখে এসেছি প্রাইভেট সেক্টরে অনেকে চাকরি হারিয়েছে, কিন্তু গভর্নমেন্ট সেক্টরে যারা কর্মরত ছিলেন তারা সকলেই কিন্তু আজও কাজ করছেন, তাদের কিন্তু কোভিডের সময়ও চাকরি যায়নি। সুতরাং জব সিকিউরিটি ছাড়াও গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যেটা সবসময় আমরা জানি বা দেখে থাকি সেটা হচ্ছে প্রেস্টিজ, একটা প্রেস্টিজিয়াস পোস্ট, সমাজে একটা সম্মান। তাছাড়া গভর্নমেন্ট সেক্টরে প্রমোশন এবং টাইমলি যে প্রমোশনটা হয়, প্রাইভেট সেক্টরে কিন্তু সেই প্রমোশনের সুযোগ টাইমলি হয় না এবং সুযোগ অনেক কম। এবং প্রাইভেট সেক্টরে সবসময় আমরা একটা নেপোটিজম বা স্বজন পোষণের ব্যাপার দেখে থাকি, যেটা কিন্তু গভর্নমেন্ট সেক্টরে দেখা যায় না। সময় মতো প্রমোশন, পে স্কেল ওয়েল ডিফাইন্ড, ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা মহার্ঘ ভাতা, ছুটি, ওয়ার্ক কালচার এবং এই যে অফিস টাইম, অফিস আওয়ার্স, তার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। কিন্তু প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে কিন্তু এই অফিস আওয়ার্সের কোনো নির্দিষ্ট সময় থেকে থাকে না, সবসময় একটা অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়। অফিসে ঢোকা তার নির্দিষ্ট সময় আছে, কিন্তু প্রাইভেট সেক্টরে কখন একজন অফিস থেকে বেরোবে, ছুটি হবে তার কোনো কিন্তু নিশ্চয়তা থাকে না। সে কাজ করতেই থাকে, ওয়ার্ক প্রেশার, টেনশন এবং ফ্যামিলি লাইফেও একটা আনস্টেবিলিটি সিচুয়েশান দেখা যায়, যেটা কিন্তু গভর্নমেন্ট সেক্টরে আমরা লক্ষ্য করি না। সুতরাং সবসময় প্রাইভেট সেক্টরের তুলনায় গভর্নমেন্ট সেক্টরে সবসময় স্কোপ, তার প্রমোশন, তার অ্যালাওয়েন্সেস, তার বেনিফিট সবসময় যেহেতু বেশি, তাই সকল ছাত্রছাত্রীদের কাছেই গভর্নমেন্ট জব সবসময় এগিয়ে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, 10th পাস করে বা 12 পাস করে কি কোনো সরকারি চাকরি দেওয়া যায়? অবশ্যই দেওয়া যায়, অনেক চাকরি দেওয়া যায়, অনেক চাকরির পরীক্ষায় বসা যায়। গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে তো আরও অনেক চাকরির পরীক্ষায় বসা যায়। সুতরাং আজকে আমরা একটা ছোট্ট ডিসকাশন সেরে নিই যে ম্যাট্রিকুলেশন বা 10 স্ট্যান্ডার্ড এক্সাম কোয়ালিফাই করার পর 12 বা এইচএস পাস করার পর কী কী সরকারি চাকরির স্কোপ রয়েছে, সেখানে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনায় আসি। সরকারি ক্ষেত্রে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি বলতে পারি, আবার স্টেট গভর্নমেন্টের চাকরিও বলতে পারি। তোমাদের সামনে আমরা স্ক্রিনে কিছু গভর্নমেন্ট জব তুলে ধরেছি, যেই গভর্নমেন্ট জবগুলো আমরা 10 বা 12 পরীক্ষা পাস করার পর দিতে পারবো। যেমন আমরা সবার প্রথমে আসি, সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশন যে পরীক্ষাগুলো নিয়ে থাকে তার একটা লিস্ট, সংক্ষিপ্ত লিস্ট তোমাদের সামনে তুলে ধরেছি। যেটা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, যাকে বলা হয় 10+2 লেভেল। 10+2 লেভেল বা হায়ার সেকেন্ডারি লেভেলে যে পরীক্ষাগুলো বা যে পোস্টগুলো আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি সিএইচএসএল বা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের আন্ডারে মূলত 3 ধরনের পোস্ট থাকে। একটা যে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটার্স। প্রত্যেক কটা পরীক্ষার ক্ষেত্রেই, এই 3টে পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে 12 স্ট্যান্ডার্ড। 12 ক্লাস পাস করার পর স্টুডেন্ট এই পরীক্ষাগুলো দিতেই পারে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, গ্র্যাজুয়েট যারা তারা তো অবশ্যই দিতে পারবে। তাহলে আজকে যারা তোমরা 12 পাস করছো বা করবে বা আগামী দিনে করতে চলেছো, তারা এই কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল বা সিএইচএসএল পরীক্ষায় তোমরা বসতেই পারো। এখানে তোমরা 10th এবং 12 স্ট্যান্ডার্ডে যা যা পড়েছো, সেই ম্যাথ, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, সেই সমস্ত জিনিস থেকেই কিন্তু এখানে প্রশ্ন থাকে এবং তার স্ট্যান্ডার্ড কিন্তু 10 স্ট্যান্ডার্ডেরই হয়। আমরা এই বিষয়ে কোন পরীক্ষায় কী কী থাকতে পারে, সাধারণত কী কী আসে, কী ধরনের প্রশ্ন আসে, সেই জায়গায় আস্তে আস্তে আসবো। তার আগে আমরা দেখে নিই যে আমরা কী কী পরীক্ষায় বসতে পারি 10 এবং 12 পাস করার পর। আমরা দেখতে পাচ্ছি মাল্টিটাস্কিং, নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদারের জন্য স্টাফ সিলেকশন কমিশন একটি পরীক্ষা নিয়ে থাকে। সেখানে 2টি পদের জন্য পরীক্ষা নেওয়া হয়। একটা হচ্ছে মাল্টিটাস্কিং, যাকে আমরা এমটিএস বলি, মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ, এমটিএস, এবং হাবিলদার। সেখানে আমরা কি কোয়ালিফিকেশান দেখছি, আজকে যারা 10 পাস করে আছো তারা এই পরীক্ষায় বসতে পারবে। তাহলে 10 স্ট্যান্ডার্ড, তোমরা মাধ্যমিক বা ম্যাট্রিকুলেশন বা 10 স্ট্যান্ডার্ডের এক্সাম পাস করেও এই এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফ সিলেকশন কমিশন যে পরীক্ষাটি নিয়ে থাকে সেই পরীক্ষায় তোমরা বসতে পারো। প্রত্যেক বছর সেন্ট্রাল গভর্নমেন্ট
গভর্নমেন্টের তরফ থেকে স্টাফ সিলেকশন কমিশন এই সিএইচএসএল এবং এমটিএস পরীক্ষা কন্ডাক্ট করে থাকে এবং তার হিউজ ভ্যাকেন্সি হয় এবং আমরা দেখতে পাই যে এই স্টাফ সিলেকশনের পরীক্ষাগুলো নির্দিষ্ট সময়ে হয়, নির্দিষ্ট ইন্টারভ্যালে হয় এবং রিক্রুটমেন্ট একদম টাইম মেনে করা হয় এবং এদের পে স্কেল সেন্ট্রাল গভর্নমেন্টের পে স্কেল অনুযায়ী যথেষ্ট হাই পে স্কেল। জব সিকিউরিটি তো অবশ্যই থাকে, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, এর থেকে ভালো কোনো জব হতেই পারে না। এখানেও একই রকমভাবে একটু আগে যেটা বলেছি, সিএইচএসএল বা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলে যে মূলত জায়গাগুলো, যে মূল জায়গাগুলো থেকে প্রশ্ন থাকে, যেমন ম্যাথামেটিক্স, ইংলিশ, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সিএইচএসএলও একই সাবজেক্টগুলো থেকে প্রশ্ন থাকে, একই রকমভাবে এমটিএসেও একই সাবজেক্টগুলো থেকে প্রশ্ন থাকে। প্রশ্নের স্ট্যান্ডার্ড মাধ্যমিক স্তরেরই হয়, সুতরাং কোশ্চেন যে খুব কঠিন হয় তা নয় এবং পরীক্ষাটি মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ বেসড হয় এবং এটি কম্পিউটার বেসড এক্সাম, ওয়ান ডে এক্সাম হয়। সিএইচএসএল এর ক্ষেত্রে আমরা টিয়ার 1 টিয়ার 2 দুটো ধাপে পরীক্ষা হয়, এমটিএস এর ক্ষেত্রে আমরা টিয়ার 1 পরীক্ষা দেখতে পাই। সুতরাং তোমরা আজকে যারা 10 এবং 12 পাস করতে চলেছো বা পাস করেছো তারা কিন্তু এখন এই পরীক্ষাগুলো বসতেই পারো। সুতরাং তোমাদের সামনে যথেষ্ট স্কোপ আছে এখনই, এই সময়ে, এই বছরে, এই সময়ের মধ্যেই 18 বছর বয়সের মধ্যেই তোমরা এত পরীক্ষা দিতে পারছো। এছাড়া প্রত্যেক বছর স্টাফ সিলেকশন কমিশন ফেজ টেস্ট বা ফেজ এক্সাম বলে পরীক্ষা নিয়ে থাকে। অনেক পোস্ট আছে এখানে, আমরা এখানে একটা সংক্ষিপ্ত তালিকা তুলে ধরেছি ফেজ টেস্ট। যেমন রিসেন্টলি স্টাফ সিলেকশন কমিশন সিলেকশন পোস্ট বা ফেজ 12 পাবলিশ করেছে। সেখানে কী কী পদের জন্য পরীক্ষা নিচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, তোমরা এখানে একটা ব্রিফ লিস্ট দেখতে পাচ্ছ। স্টাফ সিলেকশন কমিশন এই ফেজ টেস্ট বা সিলেকশন পোস্টে অনেক পদের জন্য রিক্রুটমেন্ট করে থাকে, যেমন লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, ফার্মাসিস্ট, অ্যালোপ্যাথিতে ফার্মাসিস্ট, ফিল্ডম্যান, ডেপুটি রেঞ্জার, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, ফোরম্যান, জুনিয়র ইঞ্জিনিয়ার, এরকম অনেক পোস্টের জন্য সিলেকশন পোস্টে পরীক্ষা নিয়ে থাকে স্টাফ সিলেকশন কমিশন, যাকে আমরা ফেজ 12 নাম দিয়েছে স্টাফ সিলেকশন কমিশন। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এই যে লিস্ট তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে, সেই পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলো বসার জন্য তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কী হতে হবে, 12 স্ট্যান্ডার্ড অর্থাৎ এইচএস পাস। এইচএস পাস করলে তোমরা এই পরীক্ষা দেখতে পারবে। এখানে অলরেডি তোমরা 13টা এক্সামের লিস্ট দেখতে পাচ্ছ ফেজ 12-এর আন্ডারে বা সিলেকশন পোস্টের আন্ডারে। এখানেই কিন্তু শেষ নয়, এই সিলেকশন পোস্টে আরও অনেক পোস্ট আছে, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখো, সুপারভাইজার ইঞ্জিনিয়ারিং, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, তারও মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান 12 স্ট্যান্ডার্ড, স্টোর কিপার গ্রেড 2, ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড A, এরকম তোমরা একের পর এক লিস্ট দেখতে পাচ্ছ। প্রায় 50-এর অধিক পোস্টে এই রিক্রুটমেন্ট এক্সামটি নেওয়া হয়। কিছু পরীক্ষা হচ্ছে যার মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান 12 স্ট্যান্ডার্ড। আমরা এই সিলেকশন পোস্টের আন্ডারে যে পরীক্ষাগুলো 10 স্ট্যান্ডার্ড কোয়ালিফায়ার স্টুডেন্টরা দিতে পারবে তারও একটা লিস্ট দেখতে পাচ্ছি, যেমন মেডিকেল অ্যাটেন্ডেন্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, ড্রাইভার কাম মেকানিক, এরা এই পোস্টের জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে 10 স্ট্যান্ডার্ড। আরও পোস্ট আছে, তোমরা দেখো, আমি তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি কী কী পোস্টে 10 স্ট্যান্ডার্ডের স্টুডেন্টরাও পরীক্ষা দিতে পারে। ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, ফিল্ড ওয়ার্কার, টেলিফোন অপারেটর, ফটোগ্রাফার, মেকানিক, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, স্টেনোগ্রাফার, এরকম পোস্টের ক্ষেত্রেও কিন্তু তোমরা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পরীক্ষার পরে, মাধ্যমিক পাস করার পরে তোমরা এই পরীক্ষাগুলো দিতে পারবে। সুতরাং সরকারি চাকরির স্কোপ এখনই তোমাদের সামনে আছে। তোমরা অনেকেই ভাবো কোথায় সরকারি চাকরি, তোমরা কেউ চোখে দেখতে পাচ্ছ না, তা কিন্তু নয়। তোমরা যদি নিউজ পেপারকে ফলো করো দেখতে পারবে নির্দিষ্ট সময় সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টে বিভিন্ন কমিশনগুলো, যেমন স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে স্টাফ সিলেকশন কমিশন, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন, এরা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই সমস্ত পরীক্ষাগুলো কন্ডাক্ট করে থাকে। এবং তোমরা যদি সিরিয়াসলি পড়াশোনা করো, তোমরা মাধ্যমিক স্তরে যা প্রিপারেশান নিয়েছো সেই প্রিপারেশানেই কিন্তু তোমরা এই পরীক্ষা ক্লিয়ার করতে পারো। আমরা এগিয়ে চলি, আর কি কি পোস্ট আছে। স্টাফ সিলেকশন কমিশন এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড A, গ্রেড C এবং গ্রেড D স্টেনোগ্রাফার পোস্টের জন্য পরীক্ষা নিয়ে থাকে। সেখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ স্ক্রিনে যে স্টেনোগ্রাফার পোস্টের জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কী হতে হবে, 12 স্ট্যান্ডার্ড। একটা স্টেনোগ্রাফার গ্রেড C এবং স্টেনোগ্রাফার গ্রেড D, এই দুটি পদের জন্য এসএসসি স্টেনোগ্রাফারের পরীক্ষা নিয়ে থাকে, যার মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান 12 স্ট্যান্ডার্ড। এছাড়া ইন্ডিয়ান রেলওয়ে বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ করে থাকে, যেমন রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা RPF যেটা আমরা জানি, এছাড়া রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স,
আরপিএসএফ, সেখানে কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা হয় এবং সেখানে দেখতে পাচ্ছ তোমরা এই মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ যারা মাধ্যমিক পাশ করেছো বা করতে চলেছো তারাও কিন্তু এই আরপিএফ এর কনস্টেবল পদের জন্য অ্যাপ্লাই করতে পারো। এছাড়া রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে আমরা আরও পরীক্ষা দেখতে পাই, যেমন 10 স্ট্যান্ডার্ডের লেভেলে রেলওয়ে অ্যাপ্রেন্টিস, রেলওয়ে গ্রুপ ডি, তারাও ফর্ম ফিল আপ করতে পারো যারা পাশ করেছো এই দুটো পরীক্ষা। সুতরাং তোমাদের পরীক্ষার সুযোগ অনেক। আরেকটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি, গোয়েন্দা দপ্তরে কাজ করার জন্য এই পরীক্ষা নেওয়া হয়। সেখানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ মাল্টিটাস্কিং স্টাফ রিক্রুট করা হয়। এই পরীক্ষার জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান 10 স্ট্যান্ডার্ড। তোমরা অনেকেই হয়তো আশ্চর্য হয়ে যাচ্ছ যে ক্লাস 10-এর এক্সাম পাস করে এত পরীক্ষা দেওয়া যায়, সেটা তোমাদের ধারণার বাইরে ছিল। তোমাদের সামনে আজকে আমরা সেটাই তুলে ধরছি যে আজকের দিনে দাঁড়িয়েও তোমরা কত রকম পরীক্ষা দিতে পারো। এছাড়া ইন্ডিয়ান পোস্ট রেগুলার বেসিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করে থাকে, যেখানে তোমাদের মাধ্যমিকের যে স্কোর, সেই স্কোর কার্ডের ওপরেই কিন্তু তোমরা এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেতে পারো এবং সেখানেও দেখতে পাচ্ছি 10 স্ট্যান্ডার্ড কোয়ালিফিকেশান। আমরা চলে আসি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে এক্সামগুলো কন্ডাক্ট করে থাকে পাবলিক সার্ভিস কমিশন। যে এর মধ্যে ইম্পর্ট্যান্ট এক্সাম হচ্ছে যেটা আগামী 16 এবং 17 মার্চ অনুষ্ঠিত হতে চলেছে, ওয়েস্ট বেঙ্গলের ফুড এসআই এক্সাম, এসআই ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস গ্রেড 3 ফুড এসআই এর এক্সাম। প্রায় লক্ষাধিক ফর্ম ফিল আপ হয়েছে, তার কারণ এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক অর ম্যাট্রিকুলেশন বা 10 স্ট্যান্ডার্ড। আগামী 16 এবং 17 মার্চ এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। এতটাই ফর্ম ফিল আপ জমা পড়েছে যে পাবলিক সার্ভিস কমিশনকে দুদিন পরীক্ষা কন্ডাক্ট করাতে হচ্ছে এবং তারা টোটাল দুদিনে তিনটে করে 6টি শিফটে এই পরীক্ষা কন্ডাক্ট করাবে। সুতরাং বুঝতে পারছো হিউজ রিক্রুটমেন্ট তোমাদের সামনে অপরচুনিটি ছিল যারা 10-এর পরীক্ষা অলরেডি পাস করেছো এবং ফর্ম ফিল আপ করেছো। এছাড়া মাধ্যমিক পাস করার পর আর যে পরীক্ষা দিতে পারো ক্লার্কশিপ এক্সামিনেশন 2024-এ পাবলিক সার্ভিস কমিশন এই ক্লার্কশিপের জন্য একটি নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি বের করেছিল, তারও পরীক্ষা হতে চলেছে খুব শীঘ্রই। কৃষি প্রযুক্তি সহায়ক দীর্ঘদিন এখানে রিক্রুটমেন্ট হয়নি, 2024-এ রিক্রুটমেন্ট হতে চলেছে। কৃষি প্রযুক্তি সহায়কের ক্ষেত্রে 12 স্ট্যান্ডার্ড হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান। এবং ভেরি রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দুটো বিজ্ঞপ্তি জারি করেছে। একটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদের নিয়োগ, যেখানে 10,000-এরও বেশি ভ্যাকেন্সি আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান 10 স্ট্যান্ডার্ড। অতএব কনস্টেবল পদে মাধ্যমিক পাস করলেই ফর্ম ফিল আপ করা যায়। একই রকমভাবে ওয়েস্ট বেঙ্গলে এক্সাইজ ডিপার্টমেন্টেও 10 স্ট্যান্ডার্ডের যোগ্যতায় এক্সাইজ ডিপার্টমেন্টে কনস্টেবলের নিয়োগের পরীক্ষা নেওয়া হয়। এবং তোমরা যারা নিউজ পেপারে চোখ রাখো তারা দেখতে পেয়েছো যে পঞ্চায়েতে, পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে অনেক রিক্রুটমেন্ট করা হচ্ছে। ভেরি রিসেন্টলি এই ফর্ম বেরিয়েছে এবং পরীক্ষা খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। সেখানে কিছু পদে ফর্ম ফিল আপ করতে হলে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, কিছু পদে ফর্ম ফিল আপের জন্য তোমাকে 12 বা এইচএস পাস করতে হবে। এছাড়া ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য পরীক্ষা কন্ডাক্ট করে থাকে ক্যালকাটা হাইকোর্ট, সেখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে 12 স্ট্যান্ডার্ড। তো অলরেডি তোমরা প্রায় 70-80টি এক্সামের লিস্ট এখানে দেখতে পেলে। এটা খুবই সংক্ষিপ্ত, আরও অনেক পরীক্ষা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কন্ডাক্ট করে থাকে। তারা রেগুলার বেসিসে যারা এই সময়ে এই নিউজগুলো ফলো করছো তারা দেখবে তোমাদের সামনে গভর্নমেন্ট জবের অনেক অনেক স্কোপ আছে। এরকম যারা সিরিয়াসলি পড়াশোনা করছো তারা সবসময় এগিয়ে চলো, ভাবো যে হ্যাঁ আমাদের সামনে কি আদৌ কি সরকারি চাকরির নিয়োগ হয়। অবশ্যই হয়, প্রত্যেক বছর হয়, লক্ষাধিক রিক্রুটমেন্ট হয়। প্রাইভেট সেক্টরের তুলনায় গভর্নমেন্ট সেক্টরে সবসময় একটা স্টেডি প্রসেসে এক্সাম কন্ডাক্ট করা হয় এবং স্টেবল ওয়েতে রিক্রুটমেন্ট করা হয়। সুতরাং তোমরা যারা আজকে অনিশ্চয়তায় ভুগছো যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করার পর আমরা কি করব, কেউ হয়তো গ্র্যাজুয়েশনে করার কথা ভাবছো, কারোর হয়তো ফিনান্সিয়াল স্টেবিলিটি নেই, সে আজকের দিনে ভাবছো যে আজকে কি আমি এই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করার পর কোনো চাকরির পরীক্ষা দিতে পারি। অবশ্যই দিতে পারো। তাহলে তোমাদের কি পড়াশোনা করতে হবে, তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে যা যা পড়াশোনা করেছো তার উপরই প্রশ্ন থাকবে, তার বাইরে কোনো প্রশ্ন থাকে না। মূলত প্রশ্ন থাকে ম্যাথামেটিক্স থেকে। 10 স্ট্যান্ডার্ডে তোমরা যে ম্যাথামেটিক্স ফলো করেছো, যেমন অ্যারিথমেটিক, যেমন অ্যালজেব্রা, যেমন মেনসুরেশন। ইংলিশে তোমরা যে গ্রামার শিখেছো, সেটা নাউন হোক, প্রোনাউন হোক,
বা ভয়েস চেঞ্জ বা ন্যারেশন বা ইডিয়ামস বা প্রেপোজিশন বা সিনোনিম অ্যান্টোনিম, সেই সমস্ত জায়গা থেকে ইংলিশের প্রশ্ন আসে। এছাড়া থাকে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং। সেই জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংয়ে আর কিছুই নয়, আমরা কী কী প্রশ্ন দেখতে পারি, যেমন কোডিং ডিকোডিং, ওয়াটার ইমেজ, মিরর ইমেজ, ব্লাড রিলেশন, এই জাতীয় প্রশ্ন থাকে। তোমরা হয়তো কেউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে এই সাবজেক্টটি পড়ে আসোনি, কিন্তু এই সাবজেক্টটি ম্যাথের থেকেও অঙ্কের থেকেও অনেক সহজ। এছাড়া জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল স্টাডিজের মধ্যে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে যে সাবজেক্টগুলো পড়েছো, ইতিহাস, হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধান, ইকোনমিক্স, ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসে। আর আসে যে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেনের গুণগত মান বিভিন্ন রকম হয়। যেই পরীক্ষার ক্ষেত্রে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন 12 স্ট্যান্ডার্ড, সেই পরীক্ষার কোশ্চেনের যা গুণগত মান বা যা স্ট্যান্ডার্ড, যেই পরীক্ষার মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 স্ট্যান্ডার্ড, সেই পরীক্ষার তুলনায় 12 স্ট্যান্ডার্ডের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে একটু কোশ্চেনের মান হাই হয়। আর কিছুই নয়, কিন্তু সিলেবাস সেমই থাকে। এমন কিছু নয় যে খুব কঠিন প্রশ্ন থাকে, তা নয়। হ্যাঁ, প্রশ্নগুলো মাল্টিপল চয়েস আকারে থাকে। টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং কিভাবে মাল্টিপল চয়েস কোশ্চেন খুব স্বল্প সময়ে সলভ করতে হয়, সেইখানেই এই ট্রিকটা দরকার এই সমস্ত পরীক্ষা, এই সমস্ত এক্সাম ক্র্যাক করার জন্য। বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেনের মান যেমন বিভিন্ন রকম হয়, ঠিক একই রকমভাবে সিলেবাসও বিভিন্ন রকম হয়, স্কিম অফ এক্সামও বিভিন্ন রকম হবে। যেমন এই যে 16 এবং 17ই মার্চ ফুড এসআইয়ের পরীক্ষা হতে চলেছে, সেখানে এক্সামের সিলেবাস কি? সেখানে এক্সামের সিলেবাস হচ্ছে ম্যাথামেটিক্স এবং জেনারেল অ্যাওয়ারনেস। সেখানে কিন্তু ইংলিশ নেই। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কি থাকবে? হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। আবার যদি ক্লার্কশিপের পরীক্ষায় আসি, পিএসসি ক্লার্কশিপ যেই পরীক্ষা খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষাতে যদি আমরা প্রিলিমিনারি এক্সামের সিলেবাস দেখি, তাহলে প্রিলিমিনারি এক্সামে আমরা কি দেখব? যেমন অ্যারিথমেটিক আছে, ম্যাথামেটিক্স আছে, পাশাপাশি জেনারেল অ্যাওয়ারনেসের সাথে সেখানে আমরা ইংলিশও দেখতে পাবো। আবার রেলওয়ে রিক্রুটমেন্টের পরীক্ষায় আমরা যেমন ইংলিশের কোনো কোশ্চেন থাকে না। একটু আগে আমরা রেলওয়ে রিক্রুটমেন্টের পরীক্ষার কথা বলেছি, সেখানে অ্যাপ্রেন্টিসের পদের জন্য ম্যাথামেটিক্স, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্সের প্রশ্ন থাকবে, কিন্তু ইংলিশের প্রশ্ন থাকে না। সুতরাং এক একটা পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেনের নেচার যেমন এক এক রকম হয়, এক একটা পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেনের সিলেবাস এক এক রকম হয়, স্কিম অফ এক্সাম ডিফারেন্ট হয়। কোনো পরীক্ষায় 100টি প্রশ্ন থাকে, কোনো পরীক্ষায় 85টি প্রশ্ন থাকে। যেমন কনস্টেবল পদ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে যদি আমরা দেখি প্রিলিমিনারি পরীক্ষায় 85টি কোশ্চেন থাকবে, 85 এমসিকিউ। সুতরাং পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই একজন স্টুডেন্টকে কি দেখতে হবে? সেই পরীক্ষার সিলেবাস কি, সেই পরীক্ষায় কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, ইংলিশের প্রশ্ন আসছে না, সেই ক্ষেত্রে ইংলিশের প্রশ্ন আসবে না, নাকি ম্যাথামেটিক্সের কোশ্চেন আসবে, না জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন আসবে, এবং কোশ্চেনের মান কি, কতটা তাকে পড়তে হবে, কি কি সাবজেক্ট পড়তে হবে, কি কি টপিক পড়তে হবে, সেটার জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করাটা খুব জরুরি। তাহলে আমরা মূলত এই 10 স্ট্যান্ডার্ড এবং 12 স্ট্যান্ডার্ড এক্সাম পাস করার পর যে সকল পরীক্ষা আমরা ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারে, সেই পরীক্ষার আমরা অনেক রকমের যেহেতু পরীক্ষা দিতে পারছি, সেখানে আমরা মূলত কী কী সাবজেক্ট কভার করি? সেখানে আমরা যে সাবজেক্টগুলো কভার করি সেটা হচ্ছে ম্যাথামেটিক্স, ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস বা সাধারণ জ্ঞান আমরা যাকে বলে থাকি, এবং জেনারেল ইন্টেলিজেন্স। এবং এই পরীক্ষার কিন্তু কোশ্চেনের স্ট্যান্ডার্ড সবসময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমাকে কোনো পরীক্ষা যদি প্রস্তুতি নিতে হয়, তাহলে আমি ম্যাথামেটিক্সের কী শিখব? আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে যে ম্যাথামেটিক্স শিখে এসেছিলাম, সেই ম্যাথামেটিক্সই শিখব। অনেক হয়তো উচ্চ মাধ্যমিক 12 স্ট্যান্ডার্ডে ক্যালকুলাস শিখেছে, না ক্যালকুলাসের প্রশ্ন আসে না। কী ধরনের প্রশ্ন আসে? আমরা 10 স্ট্যান্ডার্ডে যে প্রশ্নগুলো দেখেছি বা যে চ্যাপ্টারগুলো শিখেছি অঙ্কের ক্ষেত্রে, যেমন রেশিও প্রপোর্শন, প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, মেনসুরেশন, এই যে আমরা যেগুলো চ্যাপ্টারগুলো শিখেছি, সেই চ্যাপ্টারের মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন আসে। সমস্ত পরীক্ষার এবং অধিকাংশ পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেনের সিলেবাসের ক্ষেত্রে আমরা যেটা দেখি সাধারণত অঙ্কের ক্ষেত্রে, আমরা কিন্তু 10 স্ট্যান্ডার্ডে যে সিলেবাস, তার ক্ষেত্রেই আমরা সিলেবাসটা ঘোরাফেরা করে বা প্রশ্ন ঘোরাফেরা করে। একই রকমভাবে ইংলিশে
10th স্ট্যান্ডার্ডে আমরা যা যা পড়েছি গ্রামারের মধ্যে, সেটা পার্টস অফ স্পিচ হোক, সেটা ভয়েস চেঞ্জ, ন্যারেশন হোক, বা ভোকাবুলারির ক্ষেত্রে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা প্রিপোজিশন, যাই হোক না কেন সেখান থেকেই কিন্তু প্রশ্নগুলো আসে। অতএব খুব টাফ কোশ্চেন যে আসে তা নয়, সমস্ত কিছু কিন্তু আমরা যারা একাডেমিক লেভেলে পড়াশোনা করে এসেছি সেই প্রশ্ন, সেই চ্যাপ্টার, সেই টপিকে যদি যত্ন সহকারে পড়া হয় তার মধ্যে থেকেই কিন্তু কোশ্চেন কমন পাওয়া সম্ভব। যেমন যদি আমরা হিস্ট্রির কথা তুলে ধরি, তাহলে যেমন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেমন মুঘল পিরিয়ড, যেমন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা স্বাধীনতা সংগ্রাম, যা আমরা 10th স্ট্যান্ডার্ডে পড়ে এসেছি সেখান থেকেই প্রশ্ন আসবে। ঠিক জিওগ্রাফির ক্ষেত্রে ইন্ডিয়ান রিভার সিস্টেম, ইন্ডিয়ান ক্লাইমেট, ইন্ডিয়ান ফিজিওগ্রাফি, পলিটিক্যাল ফিচার্স, এই সমস্ত জায়গা থেকেই কিন্তু প্রশ্ন আসে, যা কিন্তু আমাদের 10th স্ট্যান্ডার্ড যে কোনো বোর্ডেরই হোক না কেন আমরা কিন্তু সমস্ত এই জায়গাগুলোই কিন্তু ফলো করে এসেছি, প্রিপারেশান নিয়ে এসেছি। সুতরাং ঘাবড়ানোর কোনো কারণ নেই যে আমাদের সরকারি চাকরির পরীক্ষা ক্র্যাক করতে হলে অনেক কিছু আলাদাভাবে শিখতে হয়, তা কিন্তু নয়। একই জিনিস আমাদের শিখতে হয় যা আমরা 10th স্ট্যান্ডার্ডে পড়ে এসেছি। যেটা শিখতে হয় সেটা হচ্ছে স্বল্প সময়ে কি করে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করা সম্ভব, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট। আর যেহেতু এটা একটা রিক্রুটমেন্ট পরীক্ষা যেখানে সিলেক্ট করা হবে মেরিট বেসিসে, সুতরাং এখানে নেগেটিভ মার্কিং থাকে প্রশ্নের ক্ষেত্রে, অর্থাৎ প্রশ্ন ভুল করলে পেনাল্টি দিতে হয়। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, কনস্টেবলের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে আমরা দেখতে পাবো এক একটা কোশ্চেনের জন্য 1 মার্ক করে দেওয়া আছে, এক একটা প্রশ্নের জন্য 1 নম্বর, এবং যদি ভুল উত্তর করে কোনো স্টুডেন্ট তাহলে সেই ক্ষেত্রে 0.25 মার্কস ডিডাক্ট হবে। অর্থাৎ একটা কোশ্চেন সে ভুল করলে সে 1 নম্বর তো সে পেলই না, পাশাপাশি পেনাল্টি স্বরূপ তাকে 0.25 মার্কসও ডিডাক্ট করে নেওয়া হবে। অতএব কি করে স্বল্প সময়ে সঠিক উত্তর করতে হবে যাতে নির্ভুল আমরা না করি, পেনালাইজ না হই, ছাত্রছাত্রীদের এই দিকটা নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। যারা এইটা মাইনুটলি ফলো করবে এবং প্রিপারেশান নেবে তারা অবশ্যই এই 10th এবং 12 পাস করার পরেও সরকারি চাকরি পরীক্ষা ক্র্যাক করতে পারে। সুতরাং সবসময় আমরা প্রাইভেট সেক্টরের জবের তুলনায় গভর্নমেন্ট সেক্টরের জবকে এগিয়ে রাখি। তার কারণ কি আমি একটু আগেই বলেছি, এবং আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে যা যা পড়াশোনা করেছি সেই প্রিপারেশান থেকেই এই সরকারি চাকরির পরীক্ষা ক্র্যাক করা সম্ভব। এরকম এমন কিছু নয় যে আমি খুব অনেক কিছু হার্ডওয়ার্কের মধ্যে দিয়ে যেতে হবে, না, ডিসিপ্লিন, ডেডিকেশন সে যদি এখানে দেয় তাহলে অবশ্যই স্বল্প সময়ের মধ্যে সরকারি চাকরির পরীক্ষা ক্র্যাক করা সম্ভব। সুতরাং যারা 10th এক্সাম ক্লিয়ার করেছো বা ক্লিয়ার করবে, যারা 12th এক্সাম ক্লিয়ার করেছো বা ক্লিয়ার করবে, তারা সময় নষ্ট না করে একাডেমিক প্রিপারেশনের পাশাপাশি এখনই গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নিতে শুরু করো, যাতে তোমাদের কোনো ইয়ার লস না হয়, টাইম লস না হয়, যেন তোমরা পড়াশোনা চলাকালীন একাডেমিক প্রিপারেশনের সাথে সাথেই তোমরা সরকারি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেতে পারো এবং তোমাদের পরিবারের মুখ উজ্জ্বল করতে পারো। এই সরকারি চাকরি তোমাদের সমাজে প্রতিষ্ঠিত করবে, তোমরা সমাজে সুরক্ষা পাবে এবং তোমরা তোমাদের ভবিষ্যৎ সিকিউর হবে। সুতরাং তোমাদের সকলের জন্যই শুভেচ্ছা রইল। তোমরা যারা আজও অনিশ্চয়তায় ভুগছো যে কি করব, আজকের দিনে এত ছেলে মেয়ে, লক্ষাধিক ছেলে মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করছে, কোথাও কোনো চাকরির সুযোগ নেই, তা কিন্তু আদতে নয়। চাকরির অনেক সুযোগ আছে। এই বয়সে এসে প্রাইভেট সেক্টরে অল্প কিছু টাকার মাইনের জন্য নিজের জীবন, নিজের মূল্যবান সময় নষ্ট না করে এই সময়টা সরকারি চাকরির প্রস্তুতির পিছনে দাও এবং অবশ্যই তোমরা সাকসেস পাবেই। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমরা আজ থেকেই পড়াশোনা শুরু করে দাও এবং কিভাবে গাইডেন্স দরকার তার জন্য আমরা সবসময় তোমাদের পাশে আছি, তোমাদের সবসময় সাহায্যের হাত বাড়িয়ে আমরা রেখেছি। অনেক অনেক ভালো থেকো, তোমরা সকলে সুস্থ থেকো। অনেক অনেক ধন্যবাদ।